হ্যাঁ, যেটা এবার শুরু করি। গতদিন আমরা কোথায় শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব। যেটা হচ্ছে কোষের যে ভ্রমণ। আমি শুনতে পাচ্ছি। হ্যালো, ইকো হচ্ছে না তো? ওকে, ফাইন। তো যেটা হচ্ছে যে আহ, কোষের ভ্রমণ আমরা শুরু করেছিলাম বাইরে বাইরে। তো ভেতরে যখন ঢুকবো, তো ভ্রমণ করতে গেলে আমাদের ব্যাগেজ দরকার। তাহলে তোমরা রেডি হয়ে যাও। আস্তে আস্তে কিন্তু আমরা বিভিন্ন অংশে ভ্রমণ করব। প্রথম দিন আমরা ভ্রমণ করেছিলাম একটা ভিডিওর মাধ্যমে। এবার আমরা থিওরির মাধ্যমে ভ্রমণ করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা মোটামুটি সবাই একসঙ্গে করবে না, পরপর করবে, সবচেয়ে ভালো হবে। হুম, তাহলে শুরু করে দিলাম। নেক্সট যেটা আমরা এখান থেকে শুরু করব, সেল থিওরি। এর আগে অবধি আমাদের শেষ ছিল। তো সেল থিওরি, দিস ইজ সেল থিওরি। সেল থিওরি বলছে সেল ইজ দ্য ফান্ডামেন্টাল অ্যান্ড স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং বিং। সেল থিওরি যদি বলা হয় প্রপোজ করেছিল কোন ইয়ারে? 1939, কারেক্ট অ্যান্সার। কেন? স্লাইডেন এবং সোয়ান দুজনে মিলে করেছিল। এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট আসবে, ভেরি ভেরি আইএমপি। আমি বলছি, যেমন 1938 এম জে বা ম্যাথিস স্লাইডেন কোথাকার বিজ্ঞানী ছিলেন? জার্মানের। তাহলে জার্মান বটানিস্ট ছিলেন উনি, বটানিস্ট, নট জুওলজিস্ট। তিনটে কিন্তু এমসিকিউ, তিনটে এমসিকিউ কি বলেছে উনি এক্সামিন করেছেন লার্জ নাম্বার অফ প্লান্ট সেল। কোন কোষের উপরে? প্লান্ট সেলের উপরে করেছিলেন। পরের পয়েন্ট কি বলেছিলেন? সমস্ত কোষ উদ্ভিদের যা সেল দিয়ে তৈরি হয়েছে সেগুলো বিভিন্ন রকমের হয়। অল প্ল্যান্টস আর কম্পোজড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ সেল। উদ্ভিদের বিভিন্ন কোষ, ডিফারেন্ট টাইপস অফ কোষ আছে যেগুলো তৈরি হয়েছে এবং যেগুলোর থেকে তৈরি হচ্ছে টিস্যু। তাহলে টিস্যু কী করে তৈরি হয় আমরা জানি। কতগুলো কোষ, এ গ্রুপ অফ সেলস যখন কী হবে না একটা নির্দিষ্ট ফাংশন করবে, তখন তাকে আমরা বলবো টিস্যু। কোষে কী বলেছিলাম? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। এখানে কিন্তু স্ট্রাকচারাল দিক দিয়ে বলছি না, কারণ বিভিন্ন রকম স্ট্রাকচার হতে পারে। বিশেষ করে তুমি যদি জাইলেম, ফ্লোয়েম এগুলো দেখো তাহলে কোষের চেয়ার পাল্টে যাবে। এখানে যেটা আমি লিখে দিয়েছি, স্লাইডের কি বলল? স্ট্রাকচারাল ইউনিট, সেটা কিন্তু বলে গেল। দেখো এখানে কেন, এটা কিন্তু আউট অফ এনসিআরটি। এই যে আমি এটা কেটে দিচ্ছি আবার, আউট অফ এনসিআরটি। কিন্তু যদি বলা হয় স্লাইডেন এবং সোয়ান দুজনে কিন্তু স্ট্রাকচারাল ইউনিট কথাটা বলে গেছেন। কীভাবে বলেছেন? কম্পোজড অফ সোয়েল অ্যান্ড তারপর থেকে তো কী তৈরি হচ্ছে না টিস্যুস। গেল এই চ্যাপ্টারটা। নেক্সট আমি যে পয়েন্টটা দিচ্ছি আউট অফ এনসিআরটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ফ্রেঞ্চ সায়েন্টিস্ট ডিউটোচেট কী করেছিলেন না আইডিয়াটা দিয়েছিলেন সেল থিওরির অনেক আগে, এদের অনেক আগে দিয়েছিলেন আইডিয়াটা, কিন্তু এটা বাস্তবে কিন্তু আমরা ভুলে গেছি। কারণ তিনি আইডিয়া দিয়েছেন, সেইভাবে কোনো রকম কোনো প্রমাণই দিতে পারেননি। এবং ফার্স্ট টাইম ইন্ডিকেট দ্যাট টিস্যু আর মেড অফ ইউনিয়ন অফ সেল। কোষ তৈরি হয়েছে, এটাও মনে রাখার দরকার আছে যতটুকু পারো। এটা এনসিআরটি নয়, এনসিআরটিটাকে আমি বলে দিয়েছি কীভাবে মনে রাখতে হবে। নেক্সট
অ্যাট দ্য সেম টাইম, তার মানে 38, এটা হচ্ছে 39 সাল, 1879। এখানে কে না থিওডর সোয়ান। মনে রাখবে কি করে? আমরা মোটামুটি সোয়ান মানে রাজহাঁস মনে করি, রাজহাঁস মানে একটা অ্যানিমেল, মনে রাখা হয়নি স্যার? স্ক্রিন শেয়ার হচ্ছে না, 1 মিনিট দেখো, রান্না করিয়ে গেছি, স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যালো, আমি যে এতক্ষণ স্ক্রিন শেয়ার হয়নি, আমি যে পড়িয়েছিলাম দাগ দিয়েছিলাম, সেগুলো বুঝতে পেরেছিস? সবাই তো দেখতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং তো, নাহলে তোদের পরে দেবো কী করে? ঠিক আছে, তাহলে ঠিক টাইমে শোনা যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে রেকর্ডিংটা করছি, আমি আমি তোদের স্ক্রিনে এখন কি এটা আছে, অ্যাট দ্য অ্যাবাউট দ্য সেম টাইম, অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম স্ক্রিন দেখাচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরেকটু আমি জিজ্ঞেস করবো, তারপরে বলছি। আমি যে দাগ দিচ্ছি সেটা কি দেখা যাচ্ছে? দেখে নে আগে। এই যে বলবি আমাকে, এই যে দাগ গোল পাকালাম, দেখা যাচ্ছে? ওকে ফাইন, ঠিক আছে। এখানে কি, এখানে ক্লুটা কি আছে? স্লাইডের কত 38, সোয়ান কত 39। ইনি কি ব্রিটিশের, উনি আগে মানে স্লাইডেন কোথাকার, উনি ছিল হচ্ছে বটানিস্ট, আর ইনি হচ্ছে জুলজিস্ট, পার্থক্য বোঝো। তাহলে সোয়ান রাজহাঁস মনে রাখবে, শুধু রাজহাঁস মানে হচ্ছে প্রাণী, অতএব ইনি জুওলজিস্ট, জুওলজি মানে এইভাবে মনে রাখার চেষ্টা করো। এবং ইনি ব্রিটিশ দেশ থেকে এসেছিলেন। ইনি কিসের উপর কাজ করেছিলেন? অ্যানিম্যাল সেল, বলেছি স্টাডি ডিফারেন্ট টাইপস অফ অ্যানিম্যাল সেল অ্যান্ড রিপোর্টেড, কী বলেছিলেন? ভেরি ভেরি আইএমপি, প্লাজমা মেমব্রেন কভার করে থাকে কিসের উপরে না, আউটার লেয়ারের উপরে, আউটার লেয়ারের উপরে কভার করে রাখে। 1 মিনিট, তাহলে প্লাজমা মেমব্রেন, উনি কিন্তু প্লাজমা মেমব্রেনের কথাটা বললেন। আর স্লাইডের কি বলেছিলেন? অনেকগুলো কোষ দিয়ে তৈরি, অনেকগুলো কোষ দিয়ে তৈরি, ঠিক আছে। নেক্সট সোয়ান, সেই জুওলজিস্ট কি বললেন? কনক্লুডেড বেসড অন ইন স্টাডিজ দ্যাট, কি বলছে? প্রেজেন্স অফ সেল ওয়াল, ভেরি ভেরি আইএমপি, একদম গোল করে দাও। দেখো, ইনি জুওলজিস্ট অথচ ইনি সেল ওয়াল, এখানেই কিন্তু তোমাদের বোকাটা বানাবে। সেল ওয়াল বলতেই মনে হবে কি যে উদ্ভিদ কোষ, এবং উদ্ভিদ কোষের সেল ওয়াল, তাহলে নিঃসন্দেহে সোয়ান নিশ্চয়ই হবে না, স্লাইডেনই হবে, এই স্লাইডেন হবে। এই ভুলটা করো না, এইটা ভেরি ভেরি আইএমপি। সেল ওয়াল প্রেজেন্স কে বলেছিল? সোয়ান নয়, কে বলেছিল? স্লাইডেন নয়, সোয়ান এবং স্লাইডেন বোধ নয়, আর দু একজন নাম বললো, ভিটচাও নয়, আর যদি বলে সোয়ান, দিস ইজ দ্য কারেক্ট। বোঝা গেল? ইউনিক ক্যারেক্টার অফ প্লান্ট সেল, এখানেও কিন্তু সোয়ান কি দেখাতে চেয়েছিল? ডিফারেন্ট, ভেরি ভেরি আইএমপি। কি বলতে চেয়েছে? যে সোয়ান কিন্তু এখানে পরিষ্কার বলে গেল যে অ্যানিম্যাল সেলের বাইরের লেয়ার হচ্ছে প্লাজমা মেমব্রেন, যেটা উদ্ভিদ কোষে থাকে না, আর উদ্ভিদ কোষে থাকে সেল ওয়াল, যেটা প্রাণী কোষে থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উনি কিন্তু ডিফারেন্সটা এখানে করে গেল। কে করেছে? সোয়ান। হ্যালো, সবাই বুঝতে পেরেছো? হ্যালো, ব্যাস, কারো কোনো কোশ্চেন থাকলে এখানে করো। খুব ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম, কিন্তু এখানে বোকা বানাবে। গুড। অন দ্য বেসিস অফ দিস সোয়ান প্রপোজ হাইপোথিসিস, কী করছে? হাইপোথিসিস দিচ্ছে।
আসলে এটা জেনারেলাইজেশন, সেটা আমি পরে আসছি। অন দ্য বেসিস অফ দিস, এর উপর বেস করে সোয়ান কিন্তু হাইপোথিসিস নট স্লাইডেন, ভেরি ভেরি আইএমপি কে দিল দেখো কতগুলো স্লাইডের শুধু একটা কথাই বলে গেছে। কি বলেছে? উদ্ভিদ কোষের কতগুলো বিভিন্ন রকমের কোষ থাকে যা দিয়ে টিস্যু তৈরি হয়েছে, আর বাকি সব কিছু সোয়ান কি বলছে? বডিজ অফ অ্যানিম্যাল অ্যান্ড প্লান্ট কম্পোজড অফ সেল অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস। কি বলল? আবার সোয়ান বলল যে উদ্ভিদ এবং প্রাণীর দেহ তৈরি হয়েছে কোষ দিয়ে এবং প্রোডাক্ট অফ সেল, সেলের প্রোডাক্ট। এবার বলবে বাবা সেলের প্রোডাক্ট কী জিনিস? এই জায়গাটা বোঝার জন্য আমি একটু তোমাদের জন্য লিখে রেখেছি, দেখো CW মানে সেল ওয়াল। সেল ওয়াল কি এমনিই তৈরি হয়, না সেল ওয়াল কোষ থেকে উৎপন্ন হয়? যখন সেল ডিভিশন হয়, আমি একটু এই সাইডে একটু আঁকছি, এই যে মনে করো কোষটা যখন একটা ছিল, এই কোষটা এবার ডিভাইড করছে, এই যে ডিভাইড করলো, এটা তো প্রাণী কোষে খুব সোজা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হলো না, এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এইখানে ফ্র্যাগমোপ্লাস্ট আসলো, ঠিক আছে, তারপরে সেগুলো পরপর জুড়ে গেল। আমি সেল ডিভিশন ভালো করে বোঝাবো। তারপরে কি হলো না, এইরকম একটা ভাগ হলো, ভালো করে বোঝো, এরকম ভাগ হলো এবং এর চারপাশ দিয়ে বাইরে তো লেয়ার ছিল এই সেল ওয়াল, এবং এই সেল ওয়ালটা পরে তৈরি হলো। তাহলে প্রোডাক্ট অফ সেল বোঝাতে পারলাম কি? প্রোডাক্ট অফ সেল, তাহলে কি বলা হচ্ছে? সোয়ান যেটা বললো, অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস আর কম্পোজড অফ সেল অ্যান্ড প্রোডাক্টস অফ সেল। প্রোডাক্টস অফ সেল সেল ওয়াল, সোয়ান সে আবার অ্যানিম্যাল সেলে কী করতে হবে? প্রোডাক্টস অফ সেল। যেমন একটা অ্যানিম্যাল সেল, সে বিভিন্ন রকম সিক্রেশন করছে তার সেল মেমব্রেন দিয়ে, দিস ইজ প্রোডাক্ট অফ সেল। ক্লিয়ার হয়েছে? আশা করি হয়ে গেছে। সোয়ান এখানে ইউনিট, সেল স্ট্রাকচারাল ইউনিটের কথাও কিন্তু বলে গেল। দেখো যেটা বলবো সেটা হচ্ছে এই যে আবার তোমাদের সামনে আসতে একটাই কারণে এনসিইআরটি কিন্তু তোমাকে কিন্তু বোকা বানানোর জন্য কিন্তু বইটা তৈরি করা। এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাকে বোকা বানাবে, আমি বোকা হব না। প্রতিটা লাইনে লাইনে কিন্তু কোশ্চেন করবে এবং তোমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ এইখান থেকে এই কোশ্চেনটা আসতে পারে। দুটো লাইনের ভেতরেই কিন্তু রয়েছে অনেক গল্প। এই গল্পগুলোকে তোমাকে পরিষ্কার করে বুঝে নিতে হবে। নেক্সট চলে আসো, স্লাইডেন অ্যান্ড সোয়ান টুগেদার ফর্মুলেটেড, টুগেদার দুজনে একসঙ্গে করেছিল সেল থিওরি। দিস ইজ ভাইটাল পয়েন্ট। যদি বলা হয় সেল থিওরি, তাহলে কারা করেছিল? হাইপোথিসিস করেছিল হচ্ছে সোয়ান, আর ফর্মুলা দিয়ে তৈরি করেছিল, ফর্মুলেটেড করেছে সেল থিওরি। প্রপোজ করেছিল কিন্তু কোনটা, এটা কিন্তু এনসিইআরটিতে নেই, কিন্তু তারা প্রপোজাল দিয়েছিল বিজ্ঞানীদের সামনে, সেটা হচ্ছে 1839-এ। দিস থিওরি হাউএভার ডিড নট এক্সপ্লেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিড নট এক্সপ্লেন অ্যাজ টু হাউ নিউ সেল ওয়ার ফর্ম। তারা কিন্তু কখনোই প্রমাণ করতে পারেনি নতুন কোষ কীভাবে তৈরি হয়। তাহলে কে প্রমাণ করতে পারলো? কে প্রমাণ করতে পারলো? তার থেকে কয়েক বছর পরে রাডলফ ভিরচাউ 1855 সালে এনসিইআরটি ফার্স্ট এক্সপ্লেইন দ্যাট সেল ডিভাইড, সেল ডিভিশনে এই ভদ্রলোককে নিয়ে আমরা আলোচনা করব, অনেক কিছু বলে গেছেন। নিউ সেলস আর ফর্ম ফ্রম প্রি এক্সিস্টেন্স অমনি সেলুলা ই সেলুলা, অমনি সেলুলি, যা উচ্চারণ করো ই সেলুলা, ল্যাটিন ওয়ার্ড, মিন অল লিভিং সেলস অ্যারাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং সেলস। মানে প্রতিটা কোষ এমনি এমনি ডিনোভো তৈরি হয় না, অ্যাবয়োজেনেসিস হতে পারে না। টার্মগুলো শোনো, শুধু পরে আমি বুঝিয়ে দেবো।
বায়োজেনেসিস ভাবেই হয়। বায়োজেনেসিস মানে জীব থেকে জীবের উৎপত্তি। এবং ইডি কিন্তু দেখো এইখান থেকে কিন্তু কীরকম প্রশ্ন করবে, যে সেলের উৎপত্তি সেল দিয়ে এই কথাটা বা অমনি সেলুলা এই কথা না দিয়ে এইখান থেকে কোশ্চেনটা করতে পারে, ল অফ সেল লাইনেজ। ল অফ সেল লাইনেজ বুঝতেই পারছো যে সেলের উৎপত্তি কোন বিজ্ঞানী করেছিলেন, যার জন্য এই কথাটা আমি দিয়েছি। সেলের উৎপত্তি, সেল থেকে সেলের উৎপত্তি, ল অফ সেল লাইনেজ কার না, ডেরা ভাউচার। আচ্ছা, নেক্সট উনি আবার কি বললো, মডিফাই করলো হাইপোথিসিস, দ্য হাইপোথিসিস অফ স্লাইডেন, এই দুজনের টু গিভ সেল থিওরি ইন ফাইনাল শেপ। তাহলে উনি ফাইনাল শেপ দিলেন, কারণ স্লাইডেন এবং সোয়ান কখনোই কোষের উৎপত্তি কীভাবে হয় তিনি বলে যেতে পারেননি, তারা বলতে পারেননি বা বোঝাতে পারেননি। তাহলে তিনি ফাইনাল শেপ দিয়ে বলল যে অমনিস সেলুলা। নেক্সট সেল থিওরি, এগুলো আমি এখন পুরোটাই কিন্তু এনসিআরটির মধ্যে ঢুকে আছি। সেল থিওরি অ্যাজ আন্ডারস্টুড টুডে কী বলছে বর্তমানে, অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ সেল অ্যান্ড প্রোডাক্টস অফ সেল। কার কথা, কার কথা বলো, সোয়ানের কথা, তাই না? কিছুক্ষণ আগে পড়ে আসলাম। অল সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে, এত ঘাবড়ো কিছু নেই। তাহলে প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হয়, এটা কার কথা বলো বলো বলো, ভিটচাও। হ্যাঁ, ভিটকাও বা ভিটচাও, ঠিক আছে। পাশে দরকার হলে লিখে রাখতে পারো, মানে আন্ডারস্ট্যান্ড করেছিল টুডে। এরপরে এটাকে প্রমাণ দেওয়ার জন্য, আর ভিটকাওকে প্রমাণ দেওয়া, উনি তো পরীক্ষা দিতে পারেননি। লুই পাস্তার উনি কিন্তু 1869, এটা কিন্তু আউট অফ এনসিআরটি নেই, কিন্তু লুই পাস্তুরকে নিয়ে প্রচুর কোশ্চেন করা হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। এখানে প্রুভ করেছিল কি, যে সোয়ান নেক, এই যে সোয়ান নেক ফ্লাক্স দেখতে পাচ্ছি, এগুলোকে বলে সোয়ান নেক, মানে ফ্লাক্স মানে রাজহাঁসের মতন এক্সপেরিমেন্ট করেছিল। এবং আগে যে মানুষ বিশ্বাস করত যে জীব এমনি এমনি জন্মায়, তাকে বলা হয় অ্যাবায়োজেনেসিস। অ্যাবায়োজেনেসিসটাকে ডিসকার্ড করে দেয়, বাতিল করে দেয় একমাত্র লুই পাস্তুর। কেউ বিশ্বাস করতে পারেনি, যে কীরকম অনেক রকমভাবে ওনাকে অনেক হেয় করেছে, ছোট করেছে, কিন্তু উনি বলেছে ও আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। উনি কি করেছেন, খুব সংক্ষেপে বলে যাই, উনি দুটো ফ্লাক্স নিয়েছেন, একটা স্ট্রেট একটা বাঁকানো, দুটোকেই হিট দিয়েছেন, জাম চলে গেল, সবাই বলে হ্যাঁ খুব ভালো। এবার এটার মুখে প্লাগ করে দিল, এটাকে ওপেন রাখলো, ওপেন এটা দেখা গেল কি এখানে ব্যাকটেরিয়া জন্মালো, এইখানে ব্যাকটেরিয়া জন্মালো না। তাহলে এই যে ব্যাকটেরিয়া জন্মালো না, তাহলে তো এখানে জন্মানো উচিত ছিল। ডিনোভো নয়, অ্যাবায়োজেনেসিস নয়, সেল ইজ বায়োজেনেসিস, মানে জীব থেকেই জীবের উৎপত্তি উনি কিন্তু প্রমাণ করেছে। তারপরে আর কেউ কোনো কথা বলারই সুযোগ পায়নি। নেক্সট আমরা এবার এখনও কিন্তু বাইরেই ভ্রমণ করছি। ওভারভিউ অফ সেল, ওভারভিউ অফ সেলে কি বলছি, আর্লিয়ার উই অবজার্ভ সেল। আমরা ক্লাস 12 যখন পড়েছি তখন অনিয়নের যে খোসা, মানে অনিয়ন হচ্ছে তোমার পেঁয়াজের খোসা, বা আমাদের গালের যে ভেতরটা, যেমন চিক্স সেল থেকে আমরা কিন্তু মাইক্রোস্কোপের তলায় কোষ দেখেছি, সেগুলো হচ্ছে কি স্কোয়ামাস এপিথেলিয়াম। এই স্কোয়ামাস এপিথেলিয়াম একটা সাংঘাতিক জিনিস। এই 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 এপিথেলিয়ামটা আছে বলে আমরা অনেক দিক দিয়ে প্রোটেকশন পাই, অনেকভাবেই প্রোটেকশনটা পাই। এ টিপিক্যাল প্লান্ট সেল হ্যাজ ডিস্টিংক্ট সেল ওয়াল। কী থাকবে, সেল ওয়াল থাকবে, এবং তার ভেতরে থাকবে কি সেল, এগুলো তোমরা জানো, আমি আর নতুন করে বলছি না। আর অ্যানিম্যাল সেল কী হবে, তাহলে প্লান্ট সেলের বাইরে থাকবে এরকম ইনার্ট সেলুলোজ মেনলি, এছাড়া অন্য কিছু আছে বলে দিচ্ছি পরে বলবো। সেল ওয়াল, দিস ইজ কল্ড সেল ওয়াল, অ্যান্ড তার ভেতরে থাকবে লিভিং পার্ট সেল মেমব্রেন। তাহলে এটা হচ্ছে প্লান্ট সেল।
আর অ্যানিমেল সেলে থাকবে শুধুমাত্র সেল মেমব্রেন থাকবে। সেল মেমব্রেন হচ্ছে কি, ফসফোলিপিড দিয়ে তৈরি, পরে পড়বো, ডিটেলসে পড়বো আমরা। এবং এটা কি ডিলিমিটিং স্ট্রাকচার অফ দ্য সেল। কোষের যে বাইরের আবরণটাকে নির্দিষ্ট করার জন্য এটা বিশেষভাবে দায়ী। এছাড়াও সাইটোস্কেলেটন বিশেষভাবে দায়ী কোষের স্ট্রাকচার। ইনসাইড ইজ সেল, প্রতিটা কোষের মধ্যে ডেন্স মেমব্রেন বাউন্ডেড স্ট্রাকচার কল্ড, তাহলে নিউক্লিয়াস থাকছে একটা ঘন যে মেমব্রেন বাউন্ডেড বলতে ডাবল মেমব্রেন বাউন্ডেড। এই ফাঁকে একটা কথা বলিনি, ডিএনএ সেলের কোথায় থাকবে বলতে পারো? সেলের কোথায় থাকে ডিএনএ? চটপট বলে ফেলো, জানো। একটা উত্তর হচ্ছে নিউক্লিয়াস, আর তাহলে দেখো, আমি একটা কথায় সমস্ত উত্তর দিয়ে দেবো। ডবল মেমব্রেন বাউন্ডেড যে অর্গানেলি আছে তার মধ্যেই ডিএনএ থাকে। দেখো, মিলিয়ে নাও, ডবল মেমব্রেন অর্গানেলি তার মধ্যেই ডিএনএ থাকবে। ক্লিয়ার হয়েছে? ইউক্যারিওটিক কোষের ডাবল মেমব্রেন কি? নিউক্লিয়াস। অর্গানেলি মানে কি? লিটিল অর্গান। আমাদের যে অর্গান আছে সেটা যখন কোষের মধ্যে যাচ্ছে অর্গান হিসেবে, তখন তাকে আমরা বলছি অর্গানেলি। তাহলে ডিএনএ অর্গানেলি, মাইটোকন্ড্রিয়া ডাবল বন্ডেড অর্গানেলি, ক্লোরোপ্লাস্টিক ডাবল বন্ডেড অর্গানেলি, আর কেউ নেই। অতএব এদের মধ্যে ডিএনএ থাকে। একদম ক্লিয়ার কাট আইডিয়া, দ্বিতীয় কোনো প্রশ্ন নেই। আর সিঙ্গেল যদি মেমব্রেন বাউন্ডেড হয় তার মধ্যে ডিএনএ থাকবে না। There is no any DNA, there is no any genetic material within single bounded organelle. তাহলে এটা রবার্ট ব্রাউন নিউক্লিয়াসটা আবিষ্কার করেছিল, আমরা জানি। নিউক্লিয়াসের কন্টেন্ট কি? ক্রোমোজোম। দেখো, এখানে আমরা বলছি নিউক্লিয়াস কন্টেন্ট ক্রোমোজোম, কারেক্ট। কিন্তু যদি প্রোক্যারিওটিক হয়, এটা কিন্তু ইউক্যারিওটিকের কথা বলা হচ্ছে, তোমাকে বুঝতে হবে। অ্যান্ড কন্টেন্ট জেনেটিক মেটেরিয়াল কি? ডিএনএ শুধু জেনেটিক মেটেরিয়াল মানে কি? যা বংশ পরম্পরা বৈশিষ্ট্য বহন করে নিয়ে যেতে পারে। নেক্সট, সেল দ্যাট হ্যাভ মেমব্রেন বাউন্ডেড নিউক্লি আর কল্ড ইউক্যারিক। তাহলে ইউক্যারিওটিক মানে ইউ মিনস অ্যাডভান্স, ক্যারিয়ন মিনস নিউক্লিয়াস। তাহলে অ্যাডভান্স নিউক্লিয়াস যুক্ত যারা, তারাই হচ্ছে ইউক্যারিওটিক। নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট থাকবে, ডিএনএ উইথ হিস্টোন প্রোটিন। ভেরি আইএমপি, এনসিআরটির কথা না, কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে ডিএনএ থাকলেই হবে না, তাকে হিস্টোন প্রোটিন থাকতে হবে, তবেই সে অ্যাডভান্স ক্যারেক্টার। ডিএনএ প্রেজেন্ট অনলি ইন ডাবল মেমব্রেন বাউন্ডেড অর্গানেলি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। আমি লিখেও দিয়েছি যাতে পর না ভুলে যাও। Whereas cells that lack membrane bound nucleus are called prokaryotic. Pro means primitive, nuclear membrane absent, ডিএনএ থাকছে উইদাউট হিস্টোন প্রোটিন, ক্রোমোজোম ডিড নট ফর্ম, ক্রোমাটিড অলসো ডিড নট ফর্ম। দেখো, এই হচ্ছে একটা যদি ডাবল স্ট্যান্ডার্ড, মানে একটা ডিএনএ তো ডাবল স্ট্যান্ডার্ড হবেই। এই একটা ডিএনএ, মনে করো এই একটা ডিএনএ। এই ডিএনএ থাকলে সে জেনেটিক মেটেরিয়াল, নো ডাউট। এই ডিএনএ ইউক্যারিওটিক কোষেও থাকে, আবার প্রোক্যারিওটিক কোষেও থাকে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? এই ইউক্যারিওটিক কোষে যদি হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে যায়, এবং এই হিস্টোন প্রোটিনকে যুক্ত করে যে 1/3 ভাগ যখন পাক মেরে যাবে হিস্টোন প্রোটিনকে পাক করে, তখন তাকে বলবো নিউক্লিওজোম। এই নিউক্লিওজোম যখন তৈরি হবে, তখন সেটা তৈরি হয়ে যায় ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন উইদাউট হিস্টোন প্রোটিনে হয় না।
আর এই ক্রোমাটিন যখন কনডেন্স করে, যখন পাক মারে, খাটো হয়ে যায়, তখন হয়ে যায় ক্রোমোজোম। হ্যালো, বুঝতে পেরেছি? একজন অন্তত বলো। ক্রোমাটিন, আবার মন দিয়ে শোনো খুব ভালো করে, কারণ আমি প্রথমেই বলি যে আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি সেল, এটা হচ্ছে সোল চ্যাপ্টার অফ বায়োলজি। এই চ্যাপ্টারটা যদি তুমি ঠিকঠাক বোঝো তাহলে হিউম্যান ফিজিওলজি ভালো বুঝতে পারবে, তুমি প্ল্যান্ট ফিজিওলজি বুঝতে পারবে, তুমি জেনেটিক্স বুঝতে পারবে, তুমি সমস্ত কিছু বুঝতে পারবে, এখানে যেন কোনো গ্যাপ না থাকে। আমি বলেছি ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল এবং ডিএনএ ইজ স্টেবল। আরএনএ অলসো জেনেটিক ম্যাটেরিয়াল, কিছু কিছু ক্ষেত্রে আরএনএও জেনেটিক ম্যাটেরিয়াল হয়, সেটা বাদ দিচ্ছি এখন আলোচনার মধ্যে। এই ডিএনএ ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষে থাকে, কিন্তু প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম কেন সৃষ্টি হয় না? তার কারণ হচ্ছে ক্রোমাটিন ফর্মেশন হয় না, আর ক্রোমাটিন তৈরি করতে গেলে হিস্টোন প্রোটিন লাগে। যেহেতু হিস্টোন প্রোটিন থাকছে না, অতএব ক্রোমোজোম তৈরি হবে না প্রোক্যারিওটিকে, ইউক্যারিওটিকে ক্রোমোজোম তৈরি হবে। এই ক্রোমাটিন ইন্টারফেস দশায় কী হবে, আস্তে আস্তে কনডেন্স, ইয়েতে ইন্টারফেস বলতে তো ছড়ানোই থাকে, কনডেন্স হবে কি মোর মেটাফেজ দশার থেকে একদম ফুল কনডেন্স হয়ে যায়, তখন ক্রোমোজোমটাকে আমরা পরিষ্কার দেখতে পাই। কিন্তু তার আগে আমরা অত পরিষ্কার দেখতে পাই না, ক্রোমাটিন অবস্থায় সুতোর মতন থাকে। ঠিক আছে, এগুলো আমরা কখন পড়বো? ডিএনএ প্যাকেজিং ক্লাস 12-এ। তবুও আমি এখান থেকে কিছুটা কিছুটা হিন্টস দিয়ে চলে যাব। নেক্সট বলছে সেমি ফ্লুইড ম্যাট্রিক্স প্রেজেন্ট বোথ প্রোক্যারিওট ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকবে, তাকে বলো সাইটোপ্লাজম। সাইটো মিন সেল, প্লাজম মিন লিকুইড। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি লিখে দিয়ে বুঝিয়ে যাচ্ছি, অকুপাইজ দ্য ভলিউম, ভেরি ইম্পর্টেন্ট। লাইনটা কি বলছে? কোনো সেলের ভলিউম নির্ভর করে কতখানি সাইটোপ্লাজম আছে। এবার আমি যে কথাটা বলতে যাচ্ছি, হিন্দিতে কি একটা কথা বলে, দিল থামকে শুনলো, একদম পরিষ্কার, অন্য কিছু মাথায় যেন না আসে। যেটা বলতে যাচ্ছি ভেরি ভেরি ভাইটাল কথা। বলছে যে কোনো কোষের ভলিউম নির্ভর করে কার উপরে? সাইটোপ্লাজম কতটুকু আছে। সাইটোপ্লাজম যত বাড়বে ভলিউম তত বাড়বে, এবং ভলিউম বাড়লেই সেলের পাওয়ার কমে, তখন বাধ্য হয়, কারণ নিউক্লিয়াসটা একদম ইনট্যাক্ট থাকে, সেলের আকার বাড়ছে, সারফেস এরিয়া যত যত সেল ছোট হবে তার সারফেস এরিয়া তত কম হবে, আর সেল যত বড় হবে তার সারফেস এরিয়া তত কম হবে। কে কে বুঝতে পারলে কি বলেছি? কত এই ছোট সেল এর সারফেস এরিয়া আর এই বড় সেল এর সারফেস এরিয়া নিউক্লিয়াসের পরিপ্রেক্ষিতে, এর যে রেশিওটা, সারফেস এরিয়া, সেল যত বড় হবে নিউক্লিয়াসের পরিপ্রেক্ষিতে তার সারফেস এরিয়া তত কমে যাবে। তখন কোষ আর নিজেকে সামলাতে পারবে না, তখন বলবে আমি আর সামলাতে পারছি না, তুই এবার আয় বাবা কাজ কর। মনে করো তোমার একটা বার্থডে মিটিং, আমার বার্থডে পার্টি আছে, তুমি তোমার মাকে বললে মা আমার বার্থডে পার্টি আছে, বন্ধুরা খাবে, আচ্ছা ঠিক আছে 4-5 জন তো হয়ে যাবে। তখন 4-5 জন কী বলছো, 40 জন খাবে। 40 জন ও তো আমার একার দ্বারা হবে না। তখন কি বললো, তো তোমার বাবাকে বললো যে তাহলে এক কাজ করো, হোটেল থেকে খাবার নিয়ে নাও। তাহলে হেল্প চাইলো মা, মা কি পারতো না? পারতো, কষ্ট হতো। সেই জন্য ভলিউম যখন বেড়ে যাচ্ছে তখন সেল ডিভাইড করবে, পরে বোঝাবো, এইটুকু জাস্ট টাচ করে রাখলাম। দ্য সাইটোপ্লাজম ইজ দ্য মেইন অ্যারিনা অফ সেলুলার অ্যাক্টিভিটি, মানে সাইটোপ্লাজমেই ম্যাক্সিমাম মেটাবলিজম ঘটে। তাহলে কি নিউক্লিয়াসে মেটাবলিজম ঘটে না? হ্যালো, নিউক্লিয়াসে মেটাবলিজম কি ঘটবে কি ঘটবে না? ভালো করে বুঝে নাও। কোষের অভ্যন্তরে, শোনা যাচ্ছে? কোষের অভ্যন্তরে, দেহের বাইরে,
এবং কোষের বাইরে যা ঘটবে তাই হচ্ছে বিপাক বা মেটাবলিজম। তাহলে কোষের অভ্যন্তরে তো নিউক্লিয়াসও, নিউক্লিয়াসে কি অ্যাক্টিভিটিস হয় না? অবশ্যই হয়, সেটাও মেটাবলিজম। তাহলে সেলের নিউক্লিয়াসের মধ্যে যেমন তোমার কী কী ঘটতে পারে, রাইবোজোম সিনথেসিস হতে পারে, এমআরএনএ সিনথেসিস হতে পারে, টিআরএনএ সিনথেসিস হতে পারে। তাহলে দ্যাট এগুলো অবশ্যই তারা মেটাবলিক প্রসেস। বোঝা গেল? তাহলে এইখানে যেটা বলছে সেলুলার অ্যাক্টিভিটিস, যেটা মেটাবলিজম ইন বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেল এখানে থাকে, ইউক্যারিওটিক হোক আর প্রোক্যারিওটিক হোক, সবার ক্ষেত্রেই কিন্তু এখানে হবে। নেক্সট, ভেরিয়াস কেমিক্যাল রিয়াকশান। তোমরা এটা বুঝতে পারবে কিনা সেটা আমি বুঝেছি। ভেরিয়াস মেটাবলিজম, মেটাবলিজম দুরকম, অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। অ্যানাবলিজম বৃদ্ধি বাড়বে, ক্যাটাবলিজম ঘাটতি কমে যাবে, এটা তোমরা জানো। তাহলে কী বলছো? অকার ইন সাইটোপ্লাজম টু কিপ দ্য সেল ইন লিভিং স্টেট। যদি যদি কোষকে লিভিং জীবন্ত অবস্থায় থাকতে অল টাইম মেটাবলিজম করতেই হবে। আমরা লিভিং ওয়ার্ল্ডে গিয়ে এগুলো ডিটেলসে একবার পড়ে নেব। আরেকটা জিনিস যেটা হচ্ছে লিভিং স্টেট যদি রাখতে হয় তাহলে কখনো কিন্তু স্টেবল কন্ডিশনে মেটাবলিজম যাবে না। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, মেটাবলিজম কোষের কখনোই স্যাচুরেশন অবস্থায় গেলে সেল ডেথ হয়ে যাবে, সেলের কোনো কাজ থাকবে না, তবেই সে স্যাচুরেশন হবে। সেই জন্য কখনো স্যাচুরেশন অবস্থায় মেটাবলিজম হয় না, ক্রমশ চলতে থাকে। ঠিক আছে, নেক্সট, বিসাইড দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া আর কী কী আছে ইউক্যারিওটিক সেলে? ইউক্যারিওটিক সেল হ্যাভ মেমব্রেন বাউন্ডেড ডিস্টিংক্ট স্ট্রাকচার কল্ড অর্গানেলি। তাহলে অর্গানেলি বলা হচ্ছে কাকে? আগে বলেছি লাইক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইআর আবার দু রকমের হয়। রাফ মানে এই সিঙ্গেল, এই মনে করো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর বাইরে এরকম বসে রয়েছে রাইবোজোম, এই রাইবোজোম বসে রয়েছে। তাহলে এটা কী হবে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই ইয়ার বাইরে কিছু নেই, তাহলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, কালো জায়গায় লেখা পড়লে দেখা যাচ্ছে তো? হ্যালো, ওকে, ফাইন, ওকে। গলগি কমপ্লেক্স, গলগি বডিজও বলি। গলগি কমপ্লেক্স একটা ভাইটাল অর্গান, এই অর্গানেলি, এই অর্গানেলটা আছে বলে সেল দুটো কাজ খুব ভাইটালি করতে পারে। সেটা হচ্ছে ডাইজেশনের জন্য এবং এক্সিস্টনের জন্য, মানে বাইরে বের করে দেওয়ার জন্য। পরে পড়বো এটা যে কত ভাইটাল জিনিস। লাইসোজোম ম্যাক্স কোথায় থাকে? অ্যানিম্যাল সেলে মেনলি থাকে, কিছু প্ল্যান্ট সেলে থাকে। মাইটোকন্ড্রিয়া বোথ সেলে থাকবে, ক্লোরোপ্লাস্ট বোথ সেলে থাকবে, মাইক্রোবডিজ মেনলি বোথ সেলে থাকে, এবং ভ্যাকুলো থাকবে। ভ্যাকুলোর পার্থক্য আছে। প্রোক্যারিওটিক সেলস ল্যাক সাচ মেমব্রেন, এইগুলো একটাও থাকবে না। কোনটা? মেমব্রেন, সিঙ্গেল অথবা ডাবল মেমব্রেন। তাহলে ডাবল মেমব্রেন আমরা জেনে গেছি কোনটা কোনটা। সিঙ্গেল মেমব্রেন কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, মাইক্রোবডিজ, এইগুলো। আর লেস থাকবে না যেগুলো, যেমন হচ্ছে রাইবোজোম। তাহলে ইউনিভার্সাল অর্গানেলি কাকে বলবো? রাইবোজোমকে বলবো ইউনিভার্সাল অর্গানেলি। কিন্তু সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল এর কিন্তু বাইরে কোনো মেমব্রেন নেই, তাকে কিন্তু ইউনিভার্সাল অর্গানেলি বলবো না। খুব ভাইটাল কথাগুলো বলে যাচ্ছি। এনসিআরটি যে কোথার থেকে কী কোশ্চেন করবে, দেখো তুমি যদি এই কোশ্চেনটা বলো যে এনসিআরটির থেকে আসেনি, তোমাকে সবাই বলবে বদ্ধ পাগল। কি না, আমি যেটা বললাম একটা হচ্ছে সেন্ট্রিওল, আমি সংক্ষেপে লিখছি, সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, এর বাইরে সেন্ট্রোস্পিয়ার থাকে, ভেতরে থাকে সেন্ট্রিওল। আর সেন্ট্রিওলগুলো কি? এরা পিপা আকৃতির এবং সমকোণ অবস্থান করে, তাই না? মনে পড়ছে? এরকম আমি আবরণ দিচ্ছি, আসলে আবরণ এরকম এরকম থাকে। তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল অর্গানেল নয়, শুধুমাত্র অ্যানিম্যাল সেলে থাকে। কিন্তু রাইবোজোম বিগ সাব ইউনিট
আর স্মল সাব ইউনিট এটা ইউনিভার্সাল, এরও কিন্তু বাইরে আবরণ নেই, তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল অর্গানেলি। এটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় কোষেই পাওয়া যায়। পুলক বুঝতে পেরেছিস? ওকে, চলে আসো। নেক্সট হচ্ছে প্রোক্যারিওটিক সেল। দেখো আমি কিন্তু এনসিআরটি লাইনের আটকে থাকলে কিন্তু কিচ্ছু বলা যাবে না। তোমার হয়তো কারো কারো প্রথম প্রথম মনে হয় স্যার এনসিআরটির বাইরে কেন বোঝাচ্ছে। এইগুলো বোঝাই এই কারণে যে যদি তোমার সাবজেক্টের বেজ না হয় তুমি এনসিআরটিতে তুমি নিট ক্র্যাক করতে পারবে না। অতএব ওই প্রথম দিন বলেছিলাম যে হাত ধরে আমি টেনে নিয়ে যাব, সেই হাতটা ছেড়ো না। হাতটা যদি শক্ত করে আমার ধরে রাখতে পারো প্রত্যেকে নিট কিন্তু ক্র্যাক করবে। হাত ছেড়ে দিও না, যেভাবে বলবো সেভাবে চলো। আমি বললাম দেখে নিও। প্রোক্যারিওটিক সেলে কি সেল ওয়াল পেপটাইডোগ্লাইকান বা পিউরিন থাকে, ভেরি ইম্পর্টেন্ট। পিলি, পিলি টু টাইপস হয়, নর্মাল পিলি আর সেক্স পিলি, এগুলো তোমরা পড়বে আরও। আর নিউক্লিয়েড, নিউক্লিয়েড মানে ন্যাকেড ডিএনএ, নিউক্লিয়েড ন্যাকেড ডিএনএ। এরা নিউক্লিয়েড কেন, কয়েলড অবস্থায় থাকে বলে নিউক্লিয়েড বলা হয়, ঠিক আছে। এর ফ্লাজেলাম থাকে, ফ্লাজেলাম হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন, ফ্লাজেলিন মনে থাকে যেন, ফ্লাজেলিন। ফ্লাজেলামের সঙ্গে লিন এলআইএন কথাটা, এলএলআইএন কথাটা যুক্ত করে দিলেই হয়ে গেল, ফ্লাজেলিন প্রোটিন। পিলিতে কি প্রোটিন থাকে, পিলিন, পিলিন, পিলিন প্রোটিন থাকবে, পিলিন, ঠিক আছে। এবার এটা হচ্ছে দেখো ফ্লাজেলাম এরও আছে, এরও আছে। এবার ইউক্যারিওটিক কোষের মধ্যে যেটা হচ্ছে সেন্ট্রোজোম থাকে একটা ভাইটাল, তাহলে আমি এটাকে কি কোষ বলবো, মাইক্রোভিলি আছে, কি কোষ বলবো, লাইসোজোম আছে, কি কোষ বলবো, এবং ফ্লাজেলাম আছে। এগুলো সব হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য এবং ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাকুওল প্রাণী কোষের বৈশিষ্ট্য, যা উদ্ভিদ কোষের নেই। আবার উদ্ভিদ কোষের কী বৈশিষ্ট্য, মেইনলি ক্যারেক্টার হচ্ছে সেন্ট্রাল ভ্যাকুওল এবং টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট কাকে বলা হয়, এই যে আবরণটা তাকে বলে ভ্যাকুওল, ভ্যাকুওল আবরণটাকে বলা হয় টোনোপ্লাস্ট। এইখানে একটা কথা বলা হয়নি, এখানে আরেকটু জিনিস, এই নিচে দেখো, নিচের দিকে তাকাও, এই এই জায়গাটা দেখাও, এখানে খুব ভাইটাল কথা লেখা আছে। অ্যানিমেশনে কি থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না, সেন্ট্রাল ভ্যাকুওল থাকবে না, টোনোপ্লাস্ট থাকবে না, সেল ওয়াল থাকবে না, প্লাজমোডেজমাটা থাকবে না। ক্লিয়ার? একদম একদম বুঝলাম। প্লাজমোডেজমাটা কাকে বলে না, এই যে এই একটা উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের মনে করো এটা হচ্ছে সেল ওয়াল, তার ভেতরে হচ্ছে প্লাজমা মেমব্রেন, প্লাজমা ভেতর থেকে এইভাবে চলে যায়, তাহলে এর এই পাশে আর একটা সেল, এই যে মাঝখান থেকে যে যোগাযোগ, দিস ইজ কল্ড প্লাজমোডেজমাটা। এবং এটাই অ্যানিমেলের ক্ষেত্রে বলা হয় ডেসমোজোম, অনেকটা এই টাইপের। ঠিক উদ্ভিদ কোষের মধ্যে কী পাওয়া যাবে না, লাইসোজোম, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, কী পাওয়া যাবে না, না লাইসোজোম পাওয়া যাবে না, সেন্ট্রিওল পাওয়া যাবে না, ফ্লাজেলা পাওয়া যাবে না। আর বাকি জিনিস তোমরা জানো, সেল ওয়াল থাকবেই, প্লাজমোডেজমাটা থাকবেই, ক্লোরোপ্লাস্ট থাকবেই, যেগুলো হচ্ছে তোমার ব্লক করে দেওয়া আছে। নেক্সট, রাইবোজোমস আর নন মেমব্রেনাস মেমব্রেন অর্গানলি ফাউন্ড ইন অল সেল, বোথ কিছুক্ষণ আগে বললাম, অ্যান্ড প্রোক্যারিওটিক। অতএব রাইবোজোমকে ইউনিভার্সাল সেল অর্গানি বলতে পারি। উইদিন দ্য সেল, সেলের ভেতরে রাইবোজোমস আর ফাউন্ড নট অনলি সাইটোপ্লাজম, শুধু সাইটোপ্লাজমই ছড়িয়ে ছিটিয়ে থাকে না, তাহলে আর কোথায় কোথায় থাকে, খুব ভাইটাল, দুটো অঙ্গাণুর ভেতরে থাকে। এখানে বলেছে দুটো অঙ্গাণুর ভেতরে থাকে, কার কার, ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকে, প্লান্ট সেলের আর মাইটোকন্ড্রিয়া উভয় কোষেই। আর বাইরে থাকে কার, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটা কথা যেটা এনসিআরটি বলতে ভুলে গেছে, আমিও ভুলে গেছি এখানে দিতে, সেটা আমিও এখানে নোট করতে ভুলে গেছি, পারলে নোটটা এখনই করে নাও, আমি পরে ঢুকিয়ে নেবো এখানে নোটে, যে এই রাইবোজোম নিউক্লিয়াসের মধ্যেও থাকে। কারণ নিউক্লিয়ার অর্গানাইজার নিউক্লিওলাস মেড আপ অফ রাইবোজোম। হ্যালো,
ঠিক আছে তো, মনে পড়ছে নিশ্চয়ই? আচ্ছা, ওকে, তাহলে ওইটা আমার লিখতে ভুলে গেছে, তোমরা নোট খাতা নিয়ে বসেছো নিশ্চয়ই, খাতায় নোট করে নাও। অ্যানিম্যাল সেল কন্টেন অ্যানাদার নন মেমব্রেন বাউন্ড অর্গানেলি, তাকে বলবো সেন্ট্রিওল। কোথায় সেল ডিভিশন সাহায্য করে? সেল ডিভিশনে যখন সাহায্য করে কি হয় না, ডুপ্লিকেট হয়। সেল ডিভিশনে রেপ্লিকেট হয় কি, ডিএনএ রেপ্লিকেশন, প্রতিলিপিকরণ হবে ডিএনএ। আর ডুপ্লিকেশন হবে অর্গানেলি, যেমন মাইটোকন্ড্রিয়া ডুপ্লিকেশন হবে, ক্লোরোপ্লাস্টের ডুপ্লিকেশন হবে, সব কিছু ডুপ্লিকেশন হবে, ডুপ্লিকেট হবে, ঠিক আছে। কিন্তু ডিএনএ এবং তোমার ওই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিড এর ভিতরে যে ডিএনএ থাকবে, ডিএনএ সেটা কিন্তু রেপ্লিকেট হবে। কি হবে? রেপ্লিকেট হবে। রেপ্লিকেট কি হবে? ডিএনএ রেপ্লিকেশন হয়, ঠিক আছে। আর বাকি বেশ, এখানে আমরা একদম এনসিআরটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এটা কি বলছে? রেড ব্লাড সেল রাউন্ড অ্যান্ড বাইকনকেভ, রাউন্ড অ্যান্ড বাইকনকেভ। এটা মেনলি কার না, হিউম্যান ব্লাড সেলের কথা বলা হচ্ছে। আর কি দেখো, শেপটা কত আলাদা। হোয়াইট ব্লাড সেল অ্যামিবয়েড, কারণ এদের বলা হয় পিএমএনএল, পিএমএনএল পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, কারণ এদের নিউক্লিয়াস মরফোলজিক্যালি বিভিন্ন রকম হয়। এবং আমরা জানি নিউট্রোফিল, মেনলি নিউট্রোফিল, এরা কি আগ্রাসী ভূমিকা নেয়, এরা খেয়ে নিতে পারে। এরা আবার ডাব্লিউবিসি, এগুলোকে বলে ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসি টু টাইপস, এক গ্র্যানুলোসাইট আর হচ্ছে গ্র্যানুলোসাইট। লিম্ফোসাইট মোনোসাইট হচ্ছে গ্র্যানুলোসাইট, আর অ্যাগ্নোসাইট নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। তো এগুলো হচ্ছে কি অ্যামিবার মতন কাছে করে, অ্যামিবার মতো খাদ্য গ্রহণ করে, সেই জন্য এদের অ্যামিবয়েড বলা হয়। নেক্সট দেখছি কি কলমনার এপিথেলিয়াম। এই এপি মানে কি? আচ্ছা, এপি মানে হচ্ছে বাহির, ইপিআই লিখে দিতে পারছি। এপি মানে বাহির, মানে আউটার সাইড, আউটার সাইড। এন্ডো মানে ভেতর, উইদিন। তাহলে এন্ডোথেলিয়াম যদি হয় সেটা কি হবে? কোনো অঙ্গাণুর বা ভেতরের লেয়ার, সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম। আর যদি বাইরে হয় তখন হচ্ছে এপিথেলিয়াম। দুটোই কিন্তু থেলিয়াম মানে আবরণী কলা। তাহলে এইগুলো হচ্ছে দেখিয়েছি কি, দেখো অনেক কিছু দেখাতে পারতো এখানে। শেপ, বিভিন্ন কোষের শেপ। কলমনার এপিথেলিয়াম, এই কলমনার এপিথেলিয়ামে যদি ব্রাশ বর্ডার হয়ে যেতে পারে, এই কলমনার এপিথেলিয়ামে ব্রাশ বর্ডার সেল পাবো কোথায় না, মেইনলি পাই ইন্টেস্টাইনে। আর যদি সেটা কলমনার না হয়ে কিউবয়েডাল হয়, কিউবয়েডাল হয়, কিউবয়েডাল মানে কিউব আকৃতি হয়, তখন পাবো কোথায়? কিডনিতে। হ্যাঁ, এবার পড়ে গেছিল, মনে আছে? এবার নিটে পড়েছে, মনে করে দেখো যারা যারা পরীক্ষা দিয়েছো। অনেকেই ভুল করেছো, বেশিরভাগ আমার ছাত্ররা ঠিক করে এসছে। নেক্সট হচ্ছে কি দেখো, শেপ, প্রত্যেকটার শেপ কিন্তু আলাদা। এই শেপ কিসের উপর ডিপেন্ড করে সেটাই পরে আসি। এটা হচ্ছে একটা নার্ভ সেল, ব্রাঞ্চ এবং লন। এটা হচ্ছে অ্যাকশন, আর এটা হচ্ছে অ্যাকশন বলছি কেন, অ্যাকশন। এটা হচ্ছে ডেনড্রাইট, আর এটা হচ্ছে ডেনড্রন। এইটা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট হচ্ছে শাখা, ঠিক আছে। এই ডায়াগ্রামগুলো কিন্তু ভাইটাল, প্রত্যেকটা ডায়াগ্রাম ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে ট্রাকিড। ট্রাকিড কোথায় দেখতে পাই? ট্রাকিড, ট্রাকিয়া কোথায় দেখতে পাই? জাইলে, কোথায় দেখতে পাই? জাইলেমে, তাই না? জাইলেমের চারটে ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার। তাহলে এগুলো এলঙ্গেটেড, আর এটা রাউন্ড শেপেড। মেসোফিল সেল, মেসোফিল এগুলো সব হচ্ছে ক্লোরোফিল, যত ছোটো ছোটো দেখা যাচ্ছে। এখানে কি দেখাতে চেষ্টা করে? শোয়িং ডিফারেন্ট শেপস অফ সেল। তাহলে ডিফারেন্ট শেপস অফ সেল যদি হয়, আমাদের দেহে মোটামুটি মানে 200-র বেশি, মোটামুটি 200-র বেশি কোষ আছে, রকমের
দুশোর বেশি বলছি কেন, টাইপস অফ সেল টু মোর দ্যান 200, টাইপস অফ সেল মোর দ্যান 200 অ্যান্ড ট্রিলিয়নস অফ সেলস আর ফাউন্ড, 10 লক্ষ কোটিরও বেশি থাকে আরবিসি উইদাউট নিউক্লিয়াস, এবং ডব্লিউবিসিকে ওই বলা হয়। এটা বললাম, আলোচনা করলাম। এবার এনসিআরটির থেকে বাইরে বেরিয়ে আসলাম। কমন ক্যারেক্টার্স অফ অল সেলস কী হবে? সব সেল মেমব্রেন থাকবে, প্রোটোপ্লাজম থাকবে, সেম মেকানিজম অফ অ্যারোবিক রেসপিরেশন। যত অ্যারোবিক রেসপিরেশন, আচ্ছা তোমার কি মনে হচ্ছে নাকি যে অ্যারোবিক রেসপিরেশন এক একটা প্রাণী বা এক একটা উদ্ভিদের এক এক রকম? কারো কি মনে হচ্ছে? যদি মনে হয় প্রশ্ন করো। রেসপিরেশন বলেছি, কিন্তু রেসপিরেশনের মেকানিজম, রেসপিরেশন বলতে বলা হচ্ছে এটা হচ্ছে কি উইদিন সেল, কোষের মধ্যে। এই রেসপিরেশন যদি অ্যারোবিক রেসপিরেশন হয় কটা স্টেজ হয়? 4টে। গ্লাইকোলিসিস, তারপরে লিঙ্ক রিঅ্যাকশান, তারপরে ক্রেবস সাইকেল, তারপরে টার্মিনাল রেসপিরেশন। সব পড়বো, একদম সব পড়বো না, শুধু এমনভাবে পড়বো যে অন্যকে পড়াতে পারবো। নেক্সট, জেনেটিক মেটেরিয়াল থাকতে হবে সেম, জেনেটিক কোড অলওয়েজ সেম মেথড অফ ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন কিন্তু কোনো ক্ষেত্রেই আলাদা হয় না, উদ্ভিদ হোক, প্লান্ট হোক, ব্যাকটেরিয়া হোক, সবার ক্ষেত্রে জেনেটিক কন্টিনিউটি সব এক্সট্রা, সব হচ্ছে কমন ক্যারেক্টার্স। এগুলো মাথায় একটু ঢুকানোর। হ্যাঁ, বলো, কিছু বলবে? হ্যাঁ বলো। জেনেটিক কোড হচ্ছে, কোড মানে কি? সিওডি, কোড মানে সংকেত। এখন এই কোড কথাটা বলতে গেলে অনেক সময় চলে যাবে বাবা। এই কোড হচ্ছে ট্রিপলেট অলওয়েজ, কোড মেড আপ অফ নাইট্রোজেনাস বেস। যেমন মনে করো AUG, অ্যাডিনিন, গুয়ানিন, অ্যাডিনিন, ইউরাসিল এবং গুয়ানিন। তো এটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে ইনিশিয়েশন কোডন, UAA টার্মিনেশন কোডন, এগুলো পরে আসবে। তাহলে এই যে কোডন, এই ইনিশিয়েশন কোডন সবার ক্ষেত্রেই থাকবে। ভ্যালিন, মনে করো কোনো একটা অ্যামাইনো অ্যাসিড কিছু নেবে, সবসময় তাকেই নেবে। আমার ক্ষেত্রেও যা, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তাই, একটা কুকুরের ক্ষেত্রেও তাই, সবার ক্ষেত্রে শিখবে। কোড ইজ ইউনিভার্সাল। কোড মানে সেখানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অমিল হতে পারে, ATGC, এটা AT এর পরিবর্তে ইউ হতে পারে, কিন্তু এই যে নাইট্রোজেনাস বেস অলওয়েজ সবার মধ্যেই থাকবে, একইভাবেই থাকবে। এবং এই কোডগুলো যেমন ট্রিপলেট, এক একটা কোডন নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে চিনতে পারে। এগুলো আমি ডিটেলসে বোঝাবো যখন, এখন তো এই জায়গাটা না অনেক সময় চলে যাবে। সেল থিওরি ইজ জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন বলতে বলছে ইট ইজ হ্যাভিং মেনি এক্সেপশান, সেই জন্য জেনারেলাইজেশন। সেল থিওরির বেশ কিছু এক্সেপশন আছে, ভাইরাস ইজ দ্য বিগেস্ট এক্সেপশন সেল থিওরি। কারণ ভাইরাস হচ্ছে কি ডু নট শো সেল স্ট্রাকচার, কোনো সেলের গঠনই নেই, কিন্তু কি দেখায় এরা? লিভিং দেখাতে পারে, প্রপার্টিস দেখাতে পারে। যেমন করোনা ভাইরাস চলছে এখন, করোনা 11 স্টেট ওর হচ্ছে আছে ইন্ডিয়াতে, তার মধ্যে 9টা হচ্ছে লেস ভিরুলেন্ট আর 2টো হচ্ছে ডেঞ্জারাস, যার জন্য এত কিছু হচ্ছে। এবং বোকা যারা, তারা নাকে ফাঁকে মুখে কিছু না দিয়ে ঘুরছে এবং এফেক্টেড হচ্ছে। যাই হোক, এটা সম্পর্কে বিস্তৃত আলোচনা পরেও করা যাবে, কিন্তু যেটা হচ্ছে মোস্ট এক্সেপশন অফ সেল থিওরি কি? ভাইরাস। কারণ ভাইরাসের মধ্যে কোনো কোষীয় স্ট্রাকচার নেই। কি আছে ভাইরাসে? বাইরে একটা প্রোটিনের আবরণ, ভেতরে একটা ডিএনএ, ব্যাস। তো বলা হচ্ছে সেল কি মিনিমাম, তাহলে তো মাইটোকন্ড্রিয়াটাও একটা সেল হতে পারতো, একটা লিভিং হতে পারতো, ক্লোরোপ্লাস্ট তো হতে পারতো, কারণ এর মধ্যেও তো ডিএনএ আছে। তাহলে বলেছে মিনিমাম রিকোয়ারমেন্ট, যা কি করতে পারবে না, রিপ্রোডাকশন করতে পারবে। শুধু তাই নয়, শুধু রিপ্রোডাকশন করতে পারলে হবে না, রিপ্রোডাকশন তো এও করতে পারে উইথ দ্য হেল্প অফ লিভিং বডি, যে নিজে নিজে রিপ্রোডিউস করতে পারে, নিজের সত্তাকে তৈরি করতে পারবে। বুঝতে পারলাম? যে নিজে নিজে তৈরি করতে পারবে
সেই হচ্ছে জীব। সেই হিসাবে কিন্তু ডিএনএও কিন্তু একটা জৈবিক অণু বলা হয়, আরএনএকে জৈবিক অণু বলা হয়, কারণ এরা কিন্তু রিপ্রোডিউস করতে পারে, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হতে পারে। পরে পরে পড়বো, ওগুলো 12 খুব ভালোভাবে বুঝবো। দেয়ার আর মেনি সেলস হুইচ ডু নট হ্যাভ ট্রু নিউক্লিয়াস, যেমন প্রোক্যারিওট সেল ট্রু নিউক্লিয়াস থাকবে না। ম্যামালিয়ান আরবিসি, সিপ টিউব সেলস, লিভিং সেল হতে পারে কিন্তু উইদাউট নিউক্লিয়াস, জানো এগুলো তোমরা, তাই তো? এগুলো আর বলার অপেক্ষা রাখে না। ইন সাম অর্গানিজম বডি ইজ নট ডিফারেন্সিয়েটেড ইন্টু সেল, কিছু কোষ আছে যেগুলো ডিফারেন্সিয়েট করতে পারে না। ডিফারেন্সিয়েট মানে কি, এই সেলটা ডিভাইড হলো, দুটো সেল হলো, এই সেলটা হয়তো চোখ আই তৈরি করতে চলে গেল, এ আবার ডিভাইড হলো, এ হয়তো ইয়ার, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, এর তৈরি করতে চলে গেল, এ আবার ডিভাইড হলো, তাহলে এগুলো ডিফারেন্সিয়েশন হচ্ছে। তাহলে কিছু ডিফারেন্সিয়েশন, যেমন মিউকরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, মিউকর বা রাইজোপাসের ক্ষেত্রে দেখতে পাবো প্রচুর নিউক্লিয়াস থাকছে এরকম, সেই জন্য এটা ফাঞ্জির ক্ষেত্রে এক্সেপশন। প্রোটোজোয়া শোজ সাবসেলুলার ডিফারেন্সিয়েশন, খানিকটা দেখায়, যেমন আমরা কিছু কিছু প্রোটোজোয়ার ক্ষেত্রেও অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাই। এগুলো মোটামুটি জানার জন্য বলছি। হাইলি এভলভ অর্গানিজম, যেমন আমাদের মতন, আমরা কিন্তু কি বলছে, হাইলি এভলভ ক্যান শো ইভেন দোজ অ্যাক্টিভিটিস হুইচ আর নট ফাউন্ড ইন দেয়ার সেলস, কোষে দেখা যাবে না কিন্তু দেখা যায়। যেমন এক্সাম্পল, আমরা যেমন কথা বলতে পারি, কোষের কোনো বৈশিষ্ট্যই নেই, অথচ আমরা কিন্তু কথা বলছি, এটা কিন্তু আরেকটা বৈশিষ্ট্য। নেক্সট, তাহলে মডার্ন সেল থিওরিকে কি বলবো, সেল প্রিন্সিপাল, এটা কি কি নিয়ে তৈরি হতে পারে? এগুলো কিন্তু এনসিইআরটির মধ্যে নয়, কারণ তোমাকে এনসিইআরটির যে অবজেক্টিভটা কোশ্চেন করবে, তখন একটার সঙ্গে আরেকটা জুড়বে, একটার সঙ্গে আরেকটা জুড়বে, একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার জুড়বে, তখন এই বেসটা যদি থাকে তুমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবে। সেই জন্য একবার পড়ে রাখতে হবে। সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লাইফ, ওকে বুঝে গেছি। অল লিভিং বিংস আর কম্পোজড অফ সেল, বুঝে গেছি। ইচ সেলস কনসিস্ট অফ প্রোটোপ্লাজমিক মাস, প্রোটোপ্লাজম থাকতেই হবে, নিউক্লিয়য়েড থাকতে পারে, এরকম নিউক্লিয়য়েড থাকতে পারে, এবং সাইটোপ্লাজম, মানে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু প্রোটোপ্লাজম, ঠিক আছে? প্রোটোপ্লাজম আমি খুব সংক্ষেপে লিখছি, কারো বুঝতে অসুবিধা হবে না আশা করি, বলছি তো। আর সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়য়েড, এটা হচ্ছে নিউক্লিয়য়েড, তাহলে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়য়েড এটা হয়ে যাবে, সেটাও কিন্তু প্রোটোপ্লাজম মেনলি থাকবে না, যেহেতু নিউক্লিয়য়েড, সেই জন্য কিন্তু প্রোক্যারিওটিক কোষে আমরা সাইটোপ্লাজম বলি, নট প্রোটোপ্লাজম। ট্রু নিউক্লিয়াস না থাকলে আমরা প্রোটোপ্লাজম বলতে পারি না। এখানে ইচ বলা হচ্ছে কারণ একটাই হচ্ছে নিউক্লিয়াস থাকে, কন্টেনিং নিউক্লিয়াস থাকলেই তবে প্রোটোপ্লাজম হবে। সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট ইন হুইচ লাইফ ক্যান এক্সিস্ট। সেল হচ্ছে স্মলেস্ট ইউনিট, যেখানে জীবন্ত থাকতে পারে। এটা বুঝতে পারছি নিশ্চয়ই, একটা অ্যামিবা একটা কোষ দিয়ে তৈরি, তাহলে এটা লাইফ থাকতে পারে, তাহলে স্মলেস্ট ইউনিট একটা লাইফ আছে। একটা ক্লামাইডোমোনাস, ঠিক আছে, এই ক্লামাইডোমোনাস যদি হয়, তাহলে সেটাও লাইফ আছে। নেক্সট, এ সেল ক্যান নট অ্যারাইজ ডিনোভো, নিজে তৈরি হতে হবে, অলওয়েজ অ্যারাইজ প্রি-এক্সিস্টিং সেল। এ সেল কন্টেন অল রিকোয়ার্ড ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ জেনেটিক, সমস্ত জেনেটিক ম্যাটেরিয়ালের মাধ্যমে তার সমস্ত ইনফরমেশন থাকবে, ডিএনএ হোক আরএনএ হোক। কিছু ভাইরাস আছে যারা আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, যেমন এই করোনার ক্ষেত্রে আরএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। A cell is able to maintain its vitality, নিজের ভাইটাল কাজকর্ম করতে পারে এবং ইন্ডিভিজুয়ালি একক সত্তা বজায় রাখতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা সেল। কারণ যেমন মনে করো ইন্টেস্টাইনে যেমন ব্রাশ বর্ডার সেল, তার কি সারফেস এরিয়া বাড়িয়ে দিয়ে কি করছে, শোষণতল বাড়াচ্ছে, শোষণ এরিয়া বাড়াচ্ছে। আবার ব্রাশ বর্ডার সেল আমরা পাচ্ছি কোথায়, তোমার
কি কনভলিউটেড টিউবুলে, মানে কোন কনভলিউটেড, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল অফ নেফ্রন, সেখানেও কিন্তু আছে। এখানেও কিন্তু সারফেস এরিয়া বাড়াচ্ছে কী করতে না, শোষণ করতে, এখানেও শোষণ করতে, কিন্তু শোষণের কাজ দু ক্ষেত্রে দু রকম, এখানে মেইনলি ফুড আর এখানে মেইনলি এক্সক্রিটরি প্রোডাক্ট, আদান প্রদান, আয়ন, তারপরে ওয়াটার, এইগুলোই। অল প্রেজেন্ট ডে সেল হ্যাভ কমন অরিজিন, বর্তমানে একটা কমন অরিজিন, কোনো জায়গার থেকে, কোনো একটা নির্দিষ্ট জায়গার থেকে আমরা সবাই উৎপত্তি হয়েছি, কমন অরিজিন, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা শুধু ল্যাবে শুধু এই অরিজিনটাই করতে পারছি না, কিন্তু এই যে কমন অরিজিন সে সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। নো অর্গানিজম ক্যান হ্যাভ অ্যাক্টিভিটি উইদাউট সেল, বলার অপেক্ষা রাখে না, কোনো অর্গানিজমই কোনো অ্যাক্টিভিটি করতে পারে না। বেসিক্যালি অল সেলস টোটিপোটেন্ট সেলস, কি বলছি, বেসিক্যালি সেলস আর টোটিপোটেন্ট, তার মানে একটি কোষ। টোটিপোটেন্সিটা কি, এই একটা কোষের মধ্যে তার এমন সত্তা আছে, সেখান থেকে একটা জীব, মনে করে একটা কলা গাছ, এই কলা গাছ তৈরি করে দিচ্ছে, কলা গাছ যে আঁকছি, যাই হোক, এই একটা কলা গাছ তৈরি করে দিচ্ছে। এই যে কলা গাছটা তৈরি করছে, তার আগে কি করছি আমরা, এটা সোমাটিক সেল, সেখান থেকে কতগুলো সেল মাস তৈরি করছি, যাকে বলছি ক্যালাস। ক্যালাস ইজ আনডিফারেন্সিয়েটেড সেল। তারপরে কি হচ্ছে, মরফোলজি হচ্ছে, মরফোজেনেটিক মুভমেন্ট হচ্ছে, মরফোজেনেটিক আছে পরে আমি দেখো, মরফোজেনেটিক মুভমেন্ট হয়ে একটা কলা গাছ তৈরি হলো। দিস ইজ কল্ড টোটিপোটেন্সি, মানে সেলুলার টোটিপোটেন্সি, একটা সেল থেকে পরবর্তী সেলে পরবর্তী জীব তৈরি করতে পারছে। বেসিক্যালি সেলস আর টোটিপোটেন্ট আনলেস অ্যান্ড আনটিল দে আর স্পেশালাইজ, যতক্ষণ না সে স্পেশালাইজড হচ্ছে ততক্ষণ প্রত্যেকটা সেলের ক্ষমতা আছে। বোঝাতে পারলাম? না বুঝতে পারলে বলো, এটা কিন্তু প্রচুর জায়গায় আছে, এনসিইআরটিতেই আছে। হ্যাঁ, কারো কোনো অসুবিধে? আচ্ছা, বোঝাচ্ছি আমি। দেখো, স্পেশালাইজড হয়ে গেলে পরে তারপরে আর তার কিছু করার থাকে না। আমরা জানি আমাদের কিছু বডিতে সেল আছে, যেখান থেকে সেলটা নিয়ে যে কোনো কিছু তৈরি করা যায়। যদি সেই সেলটা একবার ডিফারেন্সিয়েট হয়ে যায়, আলাদা রকম হয়ে যায়, তখন তার ক্যারেক্টার নষ্ট হয়ে যায়। আর যতক্ষণ না সেই সেলটা ডিফারেন্সিয়েট, মানে বিভেদন, বাংলায় বলা হচ্ছে বিভেদন হবে, ততক্ষণ তাকে দিয়ে, সেই সেলটা দিয়ে একটা মানুষ তৈরি করা যাবে, একটা হার্ট তৈরি করা যাবে, একটা যে কোনো কিছু তৈরি করা যেতে পারে, যে কোনো অর্গান। এটাই হচ্ছে সেলের টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি প্রতিটা সেলের মধ্যে আছে, যদি না সে স্পেশালাইজড ফর্মে চলে যায়। বোঝাতে পারলাম? নেক্সট, টিস্যু কালচার। টিস্যু কালচার কী বলছি, এগুলো তোমাদের আছে, কিন্তু 12-এ আছে, অনেক জায়গায় পড়তে হবে, এখানে সুযোগ আছে, পড়িয়ে দিচ্ছি। ফ্রম এ সিঙ্গেল সেল, এই দেখো এইমাত্র বললাম, যেটা একটা সিঙ্গেল সেল থেকে, একটা সিঙ্গেল সেল ছিল, সেটা ডিভাইড করে অনেক সেল তৈরি করলো, কিন্তু প্রত্যেকটা সেলে কোনো স্পেশালাইজেশন হয়নি, তখন তাকে বলবো গ্যাদারিংকে বলবো, ক্লাস্টার অফ সেলকে বলবো ক্যালাস। এই ক্যালাস, এটা হচ্ছে ইনভিট্রো কালচার, যেটা টোটিপোটেন্সি করলো, তার মরফোজেনেসিস হচ্ছে। মরফোজেনেসিস মানে অর্গান ফর্মেশন, বিভিন্ন ধরনের মরফোলজিক্যাল অ্যাপারেটাস তৈরি হওয়া, তখন সে প্ল্যান্ট বডি তৈরি করছে। এটা হচ্ছে টিস্যু কালচার। তারপরে একটি কোষ থেকে টোটিপোটেন্সির মাধ্যমে একটা দেহ তৈরি করার পদ্ধতিটাই হচ্ছে টিস্যু কালচার। আর সেলুলার টোটিপোটেন্সি কি? টোটিপোটেন্সি এটা কি? অ্যাবিলিটি টু ফর অল, এটা আছে। ইজ দ্য অ্যাবিলিটি অফ এ সিঙ্গেল সেল টু ডিভাইড অ্যান্ড প্রডিউস অল অফ দ্য ডিফারেন্সিয়েটেড সেল ইন অ্যান অর্গানিজম। এবার মনে ক্লিয়ার হয়ে গেছে। একটি কোষ যে বিভিন্নভাবে বিভাজিত হয়ে একটি দেহ তৈরি করবে, সে দেহের মধ্যে বিভিন্ন টাইপের সেল থাকবে, সেটাই হচ্ছে সেলুলার টোটিপোটেন্সি। সেলুলার টোটিপোটেন্সি ইজ দ্য বেসিস অফ টিস্যু কালচার। টিস্যু কালচারের মাধ্যমে আর্টিফিশিয়াল, সেটাকে বলা ইন ভিট্রো কালচার।
আর ইন ভিভো কালচার মানে কোনো বডির ভেতরে যখন আমরা কালচার করি তখন তাকে বলি ইন ভিভো, যখন ল্যাবে টেস্ট টিউবে করি তখন বলি ইন ভিট্রো। নেক্সট হচ্ছে কি, এই দেখো প্রত্যেকটা মাইক্রোপ্রোপাগেশন 9-এ পড়েছো, এইখানে দুজন না তিনজন আছে, দুজন আছে যারা 9-এ আমার কাছে পড়তো। হ্যাঁ বলো, তারা বুঝতে পারছে, তোমরা হ্যাঁ নিশ্চয়ই। মরফোজেনেসিস হচ্ছে একটা টার্মিনোলজি বাই হুইচ ফ্রম এ সিঙ্গেল সেল different kind of cell as well as tissue will be formed. Ultimately, or different types of organ will form, and from different type of organ, different type of system will form, and from different system the body will form. বুঝতে পেরেছি? মানে মরফোজেনেসিস হচ্ছে একটা প্রসিডিওর যার মাধ্যমে একটি, এই যে ভ্রূণের সময় মনে করো এই একটা ফার্টিলাইজ হয়েছে, এটা প্রথমে কী হবে, মরুলা, তারপর তার মরফোজেনেটিক মুভমেন্ট হবে, কোষগুলো চলন হচ্ছে, তারপর সে ব্লাস্টুলা, তারপর সে গ্লাস্টুলা, তারপর সে থ্রি জার্মিনাল লেয়ার, তারপরে সে এমব্রায়ো থেকে আস্তে আস্তে সে একটা বডি তৈরি করবে। দিস ইজ মরফোজেনেসিস। এইখান থেকে এইটুকু হচ্ছে মরফোজেনেসিস। ক্লিয়ার আছে? আচ্ছা, মাইক্রোপ্রোপাগেশন ইজ দ্য প্র্যাকটিস অফ র্যাপিড, একই জিনিস, র্যাপিড খুব তাড়াতাড়ি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে স্টক প্ল্যান্ট, এবং সেটা কোথায়, ল্যাবরেটরিতে করতে হবে, মেনি প্রোজেনি তৈরি করতে, প্রচুর পরিমাণে তৈরি করতে হবে, সেটাকেই বলা হয় মাইক্রোপ্রোপাগেশন। আর তোমার হচ্ছে তোমার সেল টিস্যু কালচার, সেল টিস্যু কালচারে বেস করে এই অনেক প্ল্যান্ট তৈরি করা হয়, সেই জন্য তাকে বলে মাইক্রোপ্রোপাগেশন। এটা তোমরা 9-এই পড়েছো। সেলুলার টোটোপটেন্সি কি বলছে, ইজ দ্য অ্যাবিলিটি অফ সোমাটিক সেল টু ফর্ম হোল অর্গানিজম, এটা বলেছি। ইট ক্যান ইজিলি ডেমনস্ট্রেট, প্ল্যান্টের ক্ষেত্রে সম্ভব। আর ভেরি ভেরি আইএমপি কে করেছিল, হাইবারল্যান্ড, ফার্স্ট স্টেটেড টোটোপটেন্সি, মনে রাখতে হবে হাইবারল্যান্ড। অন্য জায়গায় তোমাকে ক্লাস 12-এ পড়তে হবে কিন্তু, অতএব এখানে ফাঁকি দিয়েও লাভ নেই, এখন পড়ে রাখা বুদ্ধিমানের কাজ, কারণ 12-এ আমাদের পড়তেই হবে। নেক্সট এক্সপেরিমেন্টালি পরে ক্যারট মানে কে, গাজরের উপরে করেছিল, গাজরের উপরে এক্সপেরিমেন্ট করেছিল স্টুয়ার্ট, এটা মনে রাখতে পারো, কিন্তু হাইবারল্যান্ড মনে রাখতেই হবে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন অফ সেলুলার কোথায় কোথায় ব্যবহার করা হয় এগুলো তোমাকে জানতে হবে, কারণ 12 রয়েছে, এখন সুযোগ আছে বলে দিচ্ছি। টিস্যু কালচারে, মাইক্রোপ্রোপাগেশনে ভেরি ভাইটাল, ভাইরাস ফ্রি প্ল্যান্ট। এটা কি করে সম্ভব, কোনো গাছ, ভালো করে বোঝো একদম, সব কিছুগুলো আগে কথাগুলো শোনো, কোনো একটি প্ল্যান্ট ইনফেক্টেড হয়েছে, এই একটা প্ল্যান্ট মনে করো ইনফেক্টেড হয়েছে ভাইরাস দ্বারা, তার সব জায়গায় ইনফেকশান ছড়িয়ে পড়বে, কোন জায়গাটা পারবে না জানো, মেরিস্টেমেটিক টিস্যু, এই আগার মেরিস্টেমেটিক, এপিকাল মেরিস্টেমেটিক টিস্যু, রুট অ্যান্ড শুট মেরিস্টেমেটিক টিস্যু, কারণ ওরা এত কুইক ডিভাইড করে, মেরিস্টেমেটিক সেল মানে ভাজক কলা, ভাইরাস সেখানে এন্ট্রি পায় না। সেই জন্য যদি আমাকে সেলুলার টোটোপটেন্সির মাধ্যমে আমাকে কালচার করে, মনে করো কোনো একটা ভালো প্রজাতি কিন্তু সে ইনফেক্টেড হয়ে গেছে ভাইরাস দ্বারা, তাহলে তার থেকে আমি প্রচুর গাছ তৈরি করতে চাই বা তুমি তৈরি করতে চাও, তাহলে কি করতে হবে না, এই গাছটার আগার পার্ট, এই গাছটার লোয়ার পার্ট আর এই ওপরের পার্ট, মেইনলি আমরা এই পার্টটা নেব না, এপিকাল মেরিস্টেমেটিক টিস্যুর কোনটা নেব না, শুট এপিকাল মেরিস্টেমেটিক টিস্যু, এইখানে আমরা ভাইরাস ফ্রি সেল পাবো, সেই সেল থেকে, সেই একটা সেল থেকে একটা পুরো একটা গাছ প্ল্যান্ট তৈরি করে দিতে পারবো, প্ল্যান্ট, বুঝতে পারলাম? তাহলে ভাইরাস মেরিস্টেমেটিক স্পেশালি এপিকাল মেরিস্টেমেটিক টিস্যু। আর্টিফিশিয়াল সিড যে তৈরি করা হয় বর্তমানে, যেখানে ক্যালসিয়াম অ্যালজিনেট একটা এনক্যাপসুল করা থাকে, আবরণ করা থাকে, এইটুকু জানো, আর্টিফিশিয়াল এইটুকু জানলেই হবে, এটা ডিটেলসে পড়তে গেলে অনেক সময় লাগবে, যদি কোনো দিন সুযোগ পাই পড়াবো।
আর্টিফিশিয়াল সিড তৈরি করার ক্ষেত্রেও কিন্তু সেলুলার প্রোটিওজেনেসিস খুব দরকার। নেক্সট আবার এনসিইআরটিতে ঢুকে পড়লাম, সেল সাইজ অ্যান্ড শেপ। সেল ডিফার গ্রেটলি, এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি এনসিইআরটিতে বলেছে সেল বিভিন্ন রকমের হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। আচ্ছা কেউ কি বলতে পারো কোন সেলের পাওয়ার বেশি, ছোট সেলের পাওয়ার বেশি না বড় সেলের পাওয়ার বেশি? এক নম্বর যে বলেছে কারেক্ট। আচ্ছা কোনো অ্যাক্টিভ অর্গানে, ভালো করে শুনে নাও, অ্যাক্টিভ অর্গান তাতে সেল স্মল হয় না বিগ হয়? দাও কমন সেন্স ব্যবহার, কমন সেন্স। অ্যাক্টিভ অর্গান মানে কি? তার সেলগুলো সবসময় কাজ করছে, তার সেল সবসময় কাজ করছে, তার মানে কি তার সারফেস ভলিউম রেশিও অনেক বেশি, যার জন্য সে সবসময় ছোট ছোট থাকবে। এগুলো আমি পরে আসছি। দেখো এই যে সাইজ অ্যান্ড শেপ, কেন আমি এনসিইআরটির থেকে বাইরে বেরিয়ে যাই, বাইরে বেরিয়ে গিয়ে বোঝাই, এর অনেক গুরুত্ব আছে যেটা তুমি পাবে হচ্ছে পরীক্ষার সময়। সেল ডিফার গ্রেটলি ইন সাইজ অ্যান্ড শেপ অ্যান্ড অ্যাক্টিভিটিস। তাহলে কিসের উপর ডিফার করে কিসের উপর? সাইজ, শেপ অ্যান্ড অ্যাক্টিভিটি। অল ক্রাইটেরিয়া আর রেসপন্সিবল ফর সেল মেটাবলিজম। এ স্মল সেল ইজ মোর অ্যাক্টিভ। এখানে লিখেই রেখেছিলাম, আমি তো খেয়াল করিনি, উত্তর তো দেওয়াই ছিল। যা মাইকোপ্লাজমা, পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, তোমরা জানো, ঠিক আছে। মাইকোপ্লাজমা আছে, একে বলা হতো মেইনলি পিপিএলও আগে আবিষ্কৃত ছিল, পরবর্তীতে দেখা গেছে সেটা কিছুই না, মাইকোপ্লাজমা হচ্ছে পিপিএলও। এবং মোনেরান্স, এরা হচ্ছে মোনেরা, তাই তো। মোনেরার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সেল ওয়াললেস ব্যাকটেরিয়া, উইদাউট সেল ওয়াল, ভেরি ভেরি আইএমপি। কিন্তু দেখো অনেক জায়গায় গোল্লা পাকায়নি, কিন্তু এনসিইআরটির এগুলো খুব ইম্পর্টেন্ট। ক্যান পাস ব্যাকটেরিয়া প্রুফ ফিল্টার, কি বুঝলে? ব্যাকটেরিয়া সবচেয়ে ছোট, কিন্তু তার থেকেও ছোট এটা বলে ব্যাকটেরিয়া পুরো, ইভেন এমন এমন সময় এরা ভাইরাসের মতন ফিল্টার থেকে বেরিয়ে যায়, বুঝতে পারছো? এতটাই ছোট, স্মলেস্ট সেল। আর কত এর, এই দেখো, আর স্মলেস্ট সেল, তারপর কোথাও 0.3 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻6 মিটার। এটা একদম মনে রাখতেই হবে। সেল যখন আমরা মাপি তখন মাপি হচ্ছে কি দিয়ে? মাইক্রোমিটার বা মিউমাইক্রন। আর যখন সেলের অর্গানেলের ভেতরে ঢুকে যায় তখন হচ্ছে ন্যানোমিটার অর্গানেলিতে। আর যখন ডিএনএ মানে কোনো মলিকুলসে ঢুকে যায় তখন মাপি আংস্ট্রম। বুঝতে পারলাম? সেই জন্য এখানে স্মলেস্ট সেল বলে মাইক্রোমিটার বা মিউ লেন্থ, ওয়াইল ব্যাকটেরিয়া হচ্ছে 3 to 5, ভেরি ভেরি আইএমপি। এগুলো পুরো গোল পাকিয়ে রাখো। দ্য লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল বলছে যে সবচেয়ে বড়, হ্যাঁ কি বলো বলো, অ্যাংস্ট্রম মানে মলিকুলের ক্ষেত্রে। যেমন মনে করো ডিএনএর চওড়া কত, আমরা বলি কত, এই যে ডিএনএটা তখন আংস্ট্রমে চলে যায়, 20 অ্যাংস্ট্রম ডায়ামিটার। বুঝতে পেরেছি? আর ন্যানোমিটার অর্গানেলের ক্ষেত্রে যায়, অর্গানেল কিছু কিছু ক্ষেত্রে মাইক্রোমিটারও যায় বড় অর্গানেলের ক্ষেত্রে, যেমন মাইটোকন্ড্রিয়া প্লাস্টিকের ক্ষেত্রে। কিন্তু অনেক সময় ন্যানোমিটার ইউজ করা হয় তোমার ইয়ের ক্ষেত্রে, যেমন হচ্ছে আহারে রাইবোজোমের ক্ষেত্রে ছোট। আর কিছু লার্জেস্ট পিপিএলও, হ্যাঁ পিপিএলও, প্লিউরোনিমোনা লাইক অর্গানিজম। এটাকে এমএলএও বলা হয়, মাইকোপ্লাজমা লাইক অর্গানিজম।
পিপিএলও প্রথমে, এগুলো মেনলি ক্যাটেল বা এই গরু, এতে একটা রকমের রোগ হতো, এবং সেই রোগটাকে যখন ধরা পড়েছিল তখন দেখা গেছিল যে নিউমোনিয়ার মতন রোগ, তখন তাকে বলা হয়েছিল পিলোরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, কিন্তু পরবর্তীতে আবিষ্কারিত হয়েছিল সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। ক্লিয়ার? লার্জেস্ট আইসোলেট সিঙ্গেল সেল বলা হচ্ছে অস্ট্রিচ মানে উট পাখির ডিম। এটা কিন্তু সঠিক নয়। এনসিআরটিতে আমরা বলবো কি আনফার্টিলাইজড, কারণ একটি কোষে, আমি একদম ওপরে আঁকছি, মনে করো এই একটা ডিম, এই একটা যদি ডিম হয়, এই ডিমের অ্যানিমাল পোলে একটা কোষ থাকে কতক্ষণ, যতক্ষণ সে আনফার্টিলাইজ হবে। কিন্তু যদি ফার্টিলাইজড হয়ে যায় তখন সে মরুলা ফর্মেশন, অনেকগুলো কোষ হয়ে যায়। অতএব একটা মুরগির ডিম বা একটা অস্ট্রিচের ডিম যদি মেল এবং ফিমেল পাখি একই সঙ্গে থাকে তবে ফার্টিলাইজড হবে, তখন আর কিন্তু এককোষী অবস্থা থাকবে না, বহুকোষী হবে। কিন্তু পোলট্রির ডিম অলওয়েজ হচ্ছে আনফার্টিলাইজড এগ, অতএব ওটা এককোষী। বোঝাতে পারলাম? হ্যালো? ওকে। এবং মাল্টিসেলুলার অর্গানিজম আরবিসিআর, ভেরি আইএমপি, অ্যাকচুয়ালি 7.5 মিলি মাইক্রন। এই দেখো, কোষে যখন এসছি তখন কি দিয়ে মাপছি? মাইক্রোমিটার দিয়ে। নার্ভ সেলস আর লংগেস্ট সেল, সবচেয়ে লম্বা হচ্ছে প্রায় 90 সেন্টিমিটার হয়। সেল অলসো ভ্যারি ইন দেয়ার শেপ, তো জানি। দে মেবি ডিস্ক লাইক হতে পারে, ডিস্কের মতন হতে পারে, পলিগোনাল হতে পারে, বিভিন্ন রকম, এরা পলিগোনাল হতে পারে, পলিগোনাল হতে পারে, এরকম পলিগোনাল হতে পারে, কলমনার হতে পারে, দেখেছো কলমনার হতে পারে, কিউবয়েড হতে পারে, চৌকোন হতে পারে, থ্রেড লাইক, সরু নার্ভ সেল যেমন থ্রেড লাইক হতে পারে, ইভেন ইরেগুলার সেল, অনেক কোষ আছে যাদের কোনো রেগুলার সেল। শেপ ইজ রিলেটেড টু ওয়ার্ক অফ দ্য সেল, শেপ ডিপেন্ড করে কী ধরনের কাজ হচ্ছে তার উপরে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, যেটা এনসিআরটিতে বলা নেই। শেপ ডিপেন্ড করে কী ধরনের কাজ হচ্ছে, আরও ডিটেলসে পরে আসি। দ্য শেপ অফ দ্য সেল মে ভ্যারি দ্য ফাংশন অফ দি ফার্ম, কী ধরনের কাজ সে পারফর্ম করেছে না, দিয়েছে তো এনসিআরটিতে। নেক্সট, এখানে এটা পড়ার কথা না, তবু আমরা পড়বো এখানে কি, সেল সাইজের উপর ডিপেন্ড করে নর্মাল সেল এবং ক্যান্সার সেল। এটা একটু দেখে নেবে। নর্মাল সেলটা হচ্ছে স্মল হবে, ইউনিফর্ম হবে, ইউনিফর্ম নিউক্লিয়াস শেপ নিউক্লিয়াস, কিন্তু এটা হবে কি ভেরিয়েবল শেপ নিউক্লিয়াস হবে, এবং স্মল সাইটোপ্লাজমের পরিমাণ কম হবে, এর সাইটোপ্লাজমের পরিমাণ বেশি হবে। আর কি হবে না, সেল সাইজ অ্যান্ড শেপ মানে কনফার্ম থাকবে, কনফর্মিটি মানে একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে, আর অ্যারেঞ্জ করবে কি টিস্যু ফর্মেশন করবে। এরা কখনোই কিন্তু টিস্যু ফর্মেশন করতে যাবে না, টিস্যু ফর্মেশন হবে না, অ্যারেঞ্জ টু সেল। ঠিক আছে? নেক্সট হচ্ছে, এগুলো একটু পড়ে নেবে, খুব ইজি কথা লেখা আছে, নর্মাল সেল আর ক্যান্সার সেল। কারণ ক্যান্সার আমাদের পড়তে হবে 12-এ, এইখানে তার একটা সুযোগ দিয়ে দিলাম শেপের মধ্যে। মে পজেস ডিফারেন্সিয়েটেড সেল স্ট্রাকচার, নর্মাল প্রেজেন্টেশন অফ দ্য সেল সারফেস মার্কার, এদের সেল সারফেসে মার্কার থাকবে কন্ট্যাক্ট ইনহিবিশন। মানে কেন একটা সেল, এই সেলটা বারবার এই যে ডিভাইড করছে, যেই কন্ট্যাক্টে আসবে কন্ট্যাক্ট ইনহিবিশন হয়ে যায়, তখন সে আর ডিভাইড করতে পারে না। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে এই কন্ট্যাক্ট ইনহিবিশনটা থাকে না, যার জন্য আনকন্ট্রোলড সেল ডিভিশন হতে থাকে, দ্যাট ইজ টিউমার ফর্মেশন করতে থাকে, আলটিমেট সেটা ক্যান্সার ফর্মেশন হয়। এগুলো তোমরা আরও জানবে। নেক্সট হচ্ছে লোয়ার লেভেলস অফ ডিভাইডিং সেলস, সেল টিস্যু ক্লিয়ারলি ডিমার্কেটেড, টিস্যু ফর্মেশন করবে, এখানে টিস্যু ফর্মেশন করবে না। এগুলো কোশ্চেন আমি দিয়ে উত্তরও দিয়েছি। নিউরন কোথায় থাকে, ব্রেন দিয়ে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবে। নেফ্রন কোথায় থাকে, কারণ এখান থেকে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন এসছে। গেলিয়াল সেল কোথায় থাকে না, এটা করতে পারতাম, ব্রেনে থাকে। বিটা সেল কোথায় থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারাম, প্যাঙ্কিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারাম। নিউট্রোফিল কোথায়, ব্লাডে থাকে। এগুলো তো সার্টরি সেল কোথায়, টেস্টিসে থাকে। লিডিক সেল কোথায়, এরকম আসতে পারে কিন্তু কোশ্চেন। লার্জেস্ট প্লান্ট সেল, ঠিক আছে, সবচেয়ে বড়
ইউনিসেলুলার প্লান্ট সেল, অ্যাসিটাবুলারিয়া, দেখেছো কেউ কোনো অ্যাসিটাবুলারিয়া? এইরকম দেখতে হয়, আমি এঁকে দিচ্ছি। এরকম দেখতে হয়, এইখানটায় নিউক্লিয়াসটা থাকে। সবচেয়ে বড় এলগি অ্যাসিটাবুলারিয়া, সিঙ্গেল সেল, মনে রাখতে হবে কিন্তু। আর লংগেস্ট প্লান্ট সেল অনেকে কিন্তু বলে হচ্ছে জুট, মানে হচ্ছে পাট, তারা ভুল বলে। ফাইবার অফ রেমি, রেমি গাছের ছাল, রেমি গাছের ছাল 55 সেন্টিমিটার মতো হয়। এটা ইউট্রিকেসি তোমার হচ্ছে ফ্যামিলির আন্ডারে সায়েন্টিফিক নেম। এটা লংগেস্ট অ্যানিমালসের নার্ভ 90 সেন্টিমিটার মতন হয়। লংগেস্ট প্রোক্রেটিক সেল হচ্ছে স্পাইরুলাম, এর প্রজাতিটা হচ্ছে ভলুটান্স। এটা একটু মনে রাখার চেষ্টা করো। নেক্সট, আগের দিন বলছিলাম যে এমন ডাক্তার হয়েও না যে রিপ্রেজেন্টেটিভটা তোমার ডাক্তার হয়ে যায়। সেল শেপের মধ্যে, সাইজের মধ্যে, যেটা আমি বলতে চাচ্ছি অ্যাবনর্মাল আরবিসি মরফোলজি কি, মাইক্রোটিক আরবিসি আর ম্যাক্রোটিক আরবিসি। মাইক্রোটিতে এক ধরনের অ্যানিমিয়া হয়, তাকে মাইক্রো অ্যানিমিয়া, আর এটাকে বলে ম্যাক্রো অ্যানিমিয়া। মাইক্রো অ্যানিমিয়াতে কী হয় না, আরবিসি চেয়ারটা ছোট হয়ে যায়, অনেক ছোট্ট হয়ে যাবে। এটা 6 মাইক্রোমিটার ছিল, সেটা আরও ছোট হয়ে গেছে। কিসের কারণে? থ্যালাসিমিয়া জাতের। ভেরি ভেরি আইএমপি, বুঝে রাখো, থ্যালাসিমিয়া পড়বো। তাহলে থ্যালাসিমিয়া হলে হবে মাইক্রো, কার ডিফিসিয়েন্সি, আয়রনের ডিফিসিয়েন্সি। তো তুমি জানলেই না ওর কি হয়েছে, দিয়ে দিলে ওষুধ কি না ফলিক অ্যাসিডের, কাজ করবে না। আবার যদি ম্যাক্রো হয় তখন তার আকার বড় হয়ে যায়, 6 থেকে বড় হয়ে যায়, বড় হয়ে যাবে। ভিটামিন 12 আর ফলিক অ্যাসিডের ডিফিসিয়েন্সির জন্য হয়, তাহলে তোমাকে সেইভাবে দিতে হবে। নেক্সট, কোনটা কি মাপি আমরা সেখানে, এটা আমি জাস্ট বোঝার জন্য দিয়েছি, আর কিছুই না। আংস্ট্রম হচ্ছে সবচেয়ে ছোট। হ্যাঁ, তাহলে এখানে এইটা তোমরা একটু দেখে নেবে, এটা তোমরা জানো, তোমরা একদম আংস্ট্রম, তারপর হচ্ছে ন্যানোমিটার, কিসের মধ্যে আছে, স্মল মলিকুল, যখন ওই যে ডিএনএর কথা বললাম, আংস্ট্রমে চলে যাচ্ছে, ন্যানোমিটার খানিকটা আসে। হ্যাঁ, ওখানে এখানে 1 ন্যানোমিটার, মানে 1 ন্যানোমিটার ইজ 10 আংস্ট্রম, 10 আংস্ট্রম ইজ ইকুয়াল টু 1 ন্যানোমিটার। তারপরে কি, ভাইরাস মোটামুটি ন্যানোমিটারের মধ্যে আলোচনা করি। ব্যাকটেরিয়া থেকে শুরু হয়ে গেল, ন্যানোমিটার থেকে শুরু করে তোমার মাইক্রোমিটার, সেলও মাইক্রোমিটারের মধ্যে। তারপরে অ্যানিম্যাল সেল আরও, প্লান্ট সেল আরও বলো অ্যানিম্যাল সেলের থেকে, এরকম পরে সেন্টিমিটার। ঠিক আছে।